আবার গিয়ে এসব বাদরামো করতে যান, ঘাট ধাক্কা খাবেন। যা নিয়মে আছে তাই হয়। এবং যদি উনি কোর্টের কাজে বাধা দেন, ওনাকে তো অ্যারেস্ট করে ওখানে লকআপেও পুরে রাখতে পারে। উনি সে বিষয়ে জ্ঞানের নারী টনটনে। রায়ে যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে, সেই কমিটিতে পশ্চিমবঙ্গের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই বলে উনি পশ্চিমবঙ্গের রিপ্রেজেন্টেটিভ নিয়ে চিফ সেক্রেটারির নেতৃত্বে 5 জনের কমিটি করে দিচ্ছেন। উনি কি সুপ্রিম কোর্টের ওপরে? ওনার তো বোধই নেই। উনি এতটাই অশিক্ষিত মহিলা এবং এতটাই অ্যারোগ্যান্ট যে উনি জানেন না ওনার ক্ষমতা কতটুকু। এই বাজেট যারা করেছে তারা অঙ্ক পরীক্ষায় পাশ করেছিল নাকি জালিয়াতিতে পাশ করেছিল, এটা আমি বুঝতে পারছি না। তুমি যদি অ্যাপ্রন পরিয়ে, মাথায় সার্জনের টুপি, হাতে গ্লাভস পরিয়ে একটা বাঁদরকে ওটি করতে পাঠাও, তাহলে যে অবস্থা হয়, এই তৃণমূল সরকারের বাজেট দেখে তো আমার তাই মনে হলো। যারা হায়ার সেকেন্ডারি পাস, সেরকম 40 বছর বয়স অবধি বেকারদের তারা ভাতা দেবে 1,500 টাকা করে 5 বছরের জন্য। মানে তার বেশি দেবে না, 5 বছর হচ্ছে মিনিস্ট্রি আমাকে ভোট দাও তবে দেব। মানে সংবিধান অনুযায়ী এ ধরনের কোনো বাজেট পেশ করা যায় না। মহিলারা, তাদেরকে নাকি তাদের পরিবারের লোকেরা সাজিয়ে গুজিয়ে শাহজাহানের বিছানায় মাঝরাত্রিরে পিঠে খাওয়াতে পাঠান। তো এ ধরনের যারা সমাজ তৈরি করেছে, এই ধরনের কাজকর্ম করছে, তারা আর যাই হোক, তারা কিন্তু বাজেট করছে না, একটা ইসলামিক বিগটরির জেহাদি সাম্রাজ্য তৈরি করতে চাইছে। উনি তো কোনো, মানে ওনার দলবল, এই ক্যাবিনেট বলো যাই বলো, কেউ কোনো সংবিধানও মানে না, কোনো নিয়ম কানুন রীতিনীতি কিছু মানে না। নিজেরা না হয় বাদরের মতো সার্জেন হয়ে ওটিতে অপারেশন করতে গেছেন, তাই বলে দুনিয়ার সব কিছুই কিন্তু সব মানুষই কি ওনাদের মতো বুদ্ধিওয়ালা? সওয়াল করতে গেলে যে ড্রেসে থাকতে হয়, যে কথা বলতে হয়, যেভাবে বলতে হয়, উনি তার বলেনি। উল্টো বলেছেন যে আমার লয়ারের থেকে আমি পারমিশন নিয়ে বলছি। এটা কি ওনার পিতৃ সম্পত্তি, না মামাবাড়ির সম্পত্তি, না শ্বশুরবাড়ির সম্পত্তি, যে উনি ওনার লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করার পরে যখন এজলাসে সওয়াল জবাব হচ্ছে, তখন উনি ওনার লয়ারের কাছ থেকে পারমিশন নিয়ে চিফ জাস্টিসের কাছে সওয়াল করতে গেছেন। সওয়ালের কথা উনি বলেননি, উনি বলছেন অ্যাজ এ কমন ম্যান। এই টাকাগুলো নিজেদের অ্যাকাউন্টে চলে যাবে। ব্যানার্জি ফ্যামিলির টাকা করি বাড়বে কিছু তৃণমূল নেতৃত্বের অ্যাকাউন্ট। ঘুরপথেতে পশ্চিমবঙ্গের মানে টাকাগুলোকে আত্মসাৎ করা। স্যার, কেন্দ্রের পর রাজ্য বাজেট পেশ করলো। সেই বাজেটে একাধিক যে সমস্ত ভাতা, সেই ভাতার উল্লেখ রয়েছে। এই ভাতা কি শুধুমাত্র সামনে যে নির্বাচন 26-এর, সেই নির্বাচনকে খেয়াল করে এই যুবসাথীর মতো যে ভাতাগুলো? দেখো, তুমি যদি অ্যাপ্রন পরিয়ে, মাথায় সার্জনের টুপি, হাতে গ্লাভস পরিয়ে একটা বাঁদরকে ওটি করতে পাঠাও, তাহলে যে অবস্থা হয়, এই তৃণমূল সরকারের বাজেট দেখে তো আমার তাই মনে হলো। প্রথমত হচ্ছে, এটা বাজেট বললে ভুল হবে, এটা হচ্ছে ইন্টারিম বাজেট। মানে যে কতদিন ইলেকশন না হয়, এরকম বাজেটে কিন্তু কোনো মানে কাম চালাও বাজেট। এখানে কোনো নতুন নীতি কথা বলা যায় না। এখানে দেখলাম বাজেটে বলা আছে যে যারা হায়ার সেকেন্ডারি পাস, সেরকম 40 বছর বয়স অবধি তোমার বেকারদের তারা ভাতা দেবে 1,500 টাকা করে 5 বছরের জন্য। মানে তার বেশি দেবে না, 5 বছর হচ্ছে মিনিস্ট্রি আমাকে ভোট দাও তবে দেব। এ ধরনের কিন্তু কোনো, মানে সংবিধান অনুযায়ী এ ধরনের কোনো বাজেট পেশ করা যায় না, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এই বাজেট যারা করেছে তারা অঙ্ক পরীক্ষায় পাশ করেছিল নাকি জালিয়াতিতে পাশ করেছিল, এটা আমি বুঝতে পারছি না। তারা যে বলেছে তার জন্য, ধরো এই খাতে যে অ্যালটমেন্ট আছে এবছর, সেটা হচ্ছে 5,000 কোটি টাকা। এবং তুমি যদি হিসেব করো যে 1,500 টাকা করে প্রতি বছর দিতে হবে, তাহলে আমি তোমাকে একটা হিসেব দেখাই যে 2017 থেকে 2021 এই 5 বছরে যেসব ছাত্রছাত্রী হায়ার সেকেন্ডারি পাশ করেছে পশ্চিমবঙ্গে, তাদের সংখ্যা 47 লাখের কিছু বেশি। এবং যদি
150 টাকা করে প্রতি বছর এদেরকে দিতে হয়, সবাইকে দেবে কিন্তু বলেছে, দিতে হয়, তাহলে তোমার খরচ হচ্ছে কত? মানে 5,000 কোটি টাকা দিয়ে তুমি কতটা দিতে পারো? 27 লক্ষ মানুষকে, মানে 47 লক্ষ মানুষকে দেওয়ার প্রমিস করছো, কিন্তু তুমি টাকা অ্যালট করছো 27 লক্ষ। এই হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের বাজেট। দ্বিতীয় আরেকটা হচ্ছে, ধরো বেকার বলতে কি, একজন শিক্ষিত মানুষ তিনি চাকরি না করেও কিন্তু কর্মসংস্থানের বিভিন্ন উপায় করতে পারেন। তো বেকারত্বটা ডিটারমিন করার যে ডিটারমিন্যান্ট ফ্যাক্টর, সেগুলো কেন নেই? কারণ এই টাকাগুলো ওই নিজেদের অ্যাকাউন্টে চলে যাবে। ব্যানার্জি ফ্যামিলির টাকা করি বাড়বে কিছু তৃণমূল নেতৃত্বের অ্যাকাউন্ট, এগুলোই তো উন্নয়ন মানে এবং এগুলোই বাজেট। ঘুরপথে নিজের পকেটে হ্যাঁ, ঘুরপথেতে পশ্চিমবঙ্গের মানে টাকাগুলোকে আত্মসাৎ করা, এবং এ ধরনের আনপ্রোডাক্টিভ লাক্সারিতে যে খরচা হয়, তাতে কিন্তু কখনো দেশের জিডিপিতেও কন্ট্রিবিউশন থাকে না, এবং আলটিমেটলি এগুলো কিন্তু ইনফ্লেশন ছাড়া আর কিছু ডেকে আনে না। তারপরে তুমি ধরো আরও কত কথা বলবো, এই যে বাজেট নিয়ে উন্নয়নের কথা বলা হচ্ছে, একটা জিনিস মনে রেখো, পশ্চিমবঙ্গে নাকি সাংঘাতিক উন্নয়ন, সাংঘাতিক ডেভেলপমেন্ট হয়েছে, আমাদের শিল্প, আমাদের ইন্ডাস্ট্রি ইত্যাদি। সায়েন্স, টেকনোলজি অ্যান্ড বায়োটেকনোলজিতে অ্যালটমেন্ট আছে সারা বছরের জন্য, বাজেট কিন্তু হচ্ছে ইন্টারিম, সারা বছরের জন্য অ্যালটমেন্ট হচ্ছে 82 কোটি টাকা। ইসলামীদের উন্নয়ন এবং মাদ্রাসার জন্য যে টাকা খরচা করা হয়েছে সেটা 5,700 সামথিং কোটি টাকা করা হচ্ছে। এটা কি ধরনের বাজেট? এ তো বাংলাদেশেও ইসলামীদের এত উন্নয়ন হয় না যেটা পশ্চিমবঙ্গে জন্য অ্যালটমেন্ট আছে। এগুলো এটা কি কোনো ইন্টারিম বাজেট? যিনি বা যারা ইন্টারিম বাজেট করেছেন, আমার মনে হয় তাদের সঙ্গে আইন এবং সংবিধানের কোনো সম্পর্ক নেই। বেশ করেছি, আমরা সরকারে আছি, আমরা আমাদের টাকা নিয়ে বাড়ি চলে যাব, মানে সরকারি এক্সচেকারের টাকাটা তাদের ব্যক্তিগত টাকা পরিণত করার একটা ধান্দা হয়েছে, এবং মানুষকে দেখানো। এটা কি স্যার সরকারি টাকা দিয়ে ভোট কেনার একটা প্রয়াস বলা চলে? এটা ভোট কেনা নয়, এগুলো সব ভোট টোটে যা ভোট করার তারা অন্যরকমভাবে করবে। এই টাকাগুলো সরকারি এক্সচেকার থেকে নিয়ে, বললাম তো তোমাকে যে আত্মসাৎ করা। তুমি বলছো আমি কমিটেড টু গিভ 47 লাখ মানুষকে 1,500 টাকা করে প্রতি মাসে, তুমি কিন্তু তুমি টাকা অ্যালট করছো 27 লক্ষ। 47 লক্ষকে দেবো বলে কমিট করে 27 লক্ষকে দেওয়ার নাম করা, বাদ যাবে কারা? সবাই বাদ যাবে, ওই 47 লক্ষই বাদ যাবে, ওই নিজেদের পেটোয়া 2-4 জন যারা পাওয়ার পাবে। এগুলো টাকা আত্মসাৎ করা ছাড়া আর কিছু হবে না, এবং সেটাও কিন্তু করা যায় না ইন্টারিম বাজেটে। সারা বছরের জন্য বাজেট হয়েছে, এটা তো ইন্টারিম বাজেট, একবারও কোনো ইন্টারিম বাজেটের কোনো লক্ষণ বাজেটে দেখা যাচ্ছে না। তার পরবর্তীতে লক্ষ্মীর ভাণ্ডারে এক ধাক্কায় 500 টাকা বাড়িয়ে দেওয়া, ওগুলো কোনো ফ্যাক্টর নয়। দেখো উত্তরপ্রদেশে তো তোমার 2,500 টাকা করে দিচ্ছে, তো 1,000 থেকে 1,500 টাকা করা। তবে হ্যাঁ, পশ্চিমবঙ্গে এটাই আমরা জেনেছি যে যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পান, যেমন ওই সন্দেশখালির সেই যে হিন্দু মহিলারা, তাদেরকে নাকি তাদের পরিবারের লোকেরা সাজিয়ে গুজিয়ে শাহজাহানের বিছানায় মাঝরাত্রিরে পিঠে খাওয়াতে পাঠান। তো এ ধরনের যারা সমাজ তৈরি করেছে, এ ধরনের যারা এইসব ডোলের নামে এই ধরনের কাজকর্ম করছে, তারা আর যাই হোক, তারা কিন্তু বাজেট করছে না, তারা সমাজের অবক্ষয় ত্বরান্বিত করে একটা ইসলামিক বিগটরির জেহাদি সাম্রাজ্য তৈরি করতে চাইছে। অনেক মমতা বন্দ্যোপাধ্যায় এই তার পরবর্তীতে বাজেট পেশের পরবর্তীতে প্রেস কনফারেন্স করে তিনি তথ্য তুলে ধরলেন যে 2010-11 তুলনায় বর্তমান সময়ে এই 24-25-এ যে নিজেদের ট্যাক্স সেটা 4 থেকে 5 গুণ বৃদ্ধি হারে কালেক্ট হয়েছে। একদম বাজে কথা। এইখানে আনকভার্ড গ্যাপ যেটা আছে এ বাজেটে, যেটা এক্সপেক্ট করছে, তুমি যা খুশি একটা সংখ্যা বসিয়ে দিলেই তো হলো না, সংখ্যার জাগলারি। তোমার যে স্ট্যাটিস্টিক্স সেটা যেটা বলছে, তাতে পশ্চিমবঙ্গ অলরেডি 42% তোমার তার যে রোজগার
সেটা ওই তোমার সুদ দিতে, ধারের সুদ দিতেই কেটে যাচ্ছে, এবং সেটা 50% ছাড়িয়ে যাবে। এই বাজেটটা যদি 1 বছর কন্টিনিউ করে, তাহলে ডেট ট্র্যাপের একেবারে ডিপার জায়গায় পশ্চিমবঙ্গ চলে যাবে, এবং সেখান থেকে পশ্চিমবঙ্গকে নর্মাল ওয়েতে বেল আউট করা কিন্তু শক্ত। পশ্চিমবঙ্গের মানুষদের একেবারে হাতে হাতকড়ি পরানোর জন্য পরিয়ে এই যারা ক্ষমতায় আছে তারা দেশ ছেড়ে পালানোর তোড়জোড় করবে, কারণ তাদেরকে তো আর দেশে রাখা যাবে না, এবং তারা থাকতেও পারবে না। শেষমেশ স্যার, অর্থনীতির এই অবস্থা, তাহলে তো শেষমেশ ভুগবে এই সাধারণ জনগণই, তাদের মাথার উপরই তো কর বসবে। ভুগবে আবার কি, ভুগছে তো, কর তো দিতেই হচ্ছে আমাদের, এবং কি করে দেবে। এবং উন্নয়নের নামে এখনও যেটা হচ্ছে সেটা হচ্ছে লুটপাট। সরকারি যে ভাণ্ডার, সরকারি যে অর্থ ভাণ্ডার, সেটা লুটপাট হচ্ছে। এটা কিন্তু কোনো বাজেটই হয়নি। উনি তো কোনো, মানে ওনার দলবল, এই ক্যাবিনেট বলো যাই বলো, কেউ কোনো সংবিধানও মানে না, কোনো নিয়ম কানুন রীতিনীতি কিছু মানে না। তাহলে স্যার, মমতা বন্দ্যোপাধ্যায় যে এই বাজেটের পরবর্তীতে প্রেস কনফারেন্স করছেন, তিনি হাসি মুখে সেখানে বলছেন যে এত সুন্দর বাজেট হয়েছে, এত ভালো বাজেট হয়েছে, তাহলে এগুলো কি? মমতা ব্যানার্জি তো সব মেলোড্রামাটিক অ্যাক্টিং করেন, এবং সেটা তো সবাই বুঝে গেছে। যেমন ধরো, ওই আমি তোমাকে বলছি, ওই এসআইআর নিয়ে উনি যেটা মানে বিভিন্ন ওনার যে চটি চাটা সংবাদ মাধ্যম, একদম অশিক্ষিত যে মানুষগুলো বিভিন্ন রকম ইজমবাদী টিচারদের হাতে স্ট্যাম্পড হয়েছেন যে তারা নাকি সাংবাদিকতায় ডিগ্রি পাচ্ছেন, তারা যেসব প্রচার করছে, আজকে এই লোকগুলোর ঘটের মধ্যে এটুকু বুদ্ধি ছিল না যে এখন সুপ্রিম কোর্টের যে এই সওয়ালটা, সেটা তো পুরো লাইভ স্ট্রিমিং হচ্ছে, আমরা সবাই দেখেছি, সেটা পুরোটাই দেখেছি। সেখানে তারা দেখাচ্ছে, মমতা ব্যানার্জির ছবি দেখাচ্ছে, এবং উনি বলছেন সেই আমি খুব করলাম, অমুক করলাম, কালো একটা কোট পরা এবং গলায় একটা কালো ওড়না। এই অ্যাক্টিংটা কত মেলোড্রামাটিক, অথচ কোর্টে দেখি উনি একটি সাদা শাড়ি পরে, ওনার কালো সামলা নেই, একটা গলার ওই কালো ওড়নাটা আছে, উনি স্পেসিফিক্যালি জাজেসদের বেঞ্চের দিকে লক্ষ্য করে বলছেন, মাই লর্ড, আই এম টু সে, আই ওয়ান্ট টু সে দিস, এবং খুব ভদ্রভাবে ভারতবর্ষের প্রধান বিচারপতি ওনাকে ইন্ডিকেট করে দিলেন যে আপনি যেসব লয়ার দিয়েছেন, নাম করে উনি বলেছেন, তো তারা যথেষ্ট অভিজ্ঞ, আমরা জানি, আপনি বসুন। মাই লর্ড, অ্যাজ অ্যান অর্ডিনারি সিটিজেন আমি এটা বলতে চাই। এই ধরনের মিথ্যাচার কিন্তু ওনার চটি চাটা সংবাদ মাধ্যমগুলো বলেছে। তুমি যেটা বলছো, উনি সাংবাদিক কনফারেন্স করে অ্যাক্টিং করছেন, তো ওনার এলএলবি নিয়ে আমাকে একজন জিজ্ঞেস করেছিল যে ওনার এলএলবিটা কি। আমি বললাম, আমি যেটা দেখেছি ওটাতে তো একটা কথাই বোঝা যায়, লম্বা লম্বা বাত, এটাই হচ্ছে ওনার ডিগ্রি, এলএলবি। ওনার ক্ষেত্রে হ্যাঁ, এটাই এলএলবি। ওনার তো পিএইচডি ছিল এক সময় সেই আমেরিকান নন এক্সিস্ট্যান্ট ইউনিভার্সিটি থেকে। উনি যে হলফনামাটা দিয়েছিলেন নিজে সই করে, তার কপি কিন্তু আমার কাছে আছে। সেখানে উনি সে কোন ইউনিভার্সিটির পিএইচডি ইত্যাদি সবই লেখা ছিল। তো এরপরে বলি যে এই সব রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন, এবং উনি অ্যাসপারশন আনলেন রাজনৈতিকভাবে কোনো প্রমাণ ছাড়া, এই তোমার যে আমাদের এই ইলেকশন কমিশনের লয়ার মিস্টার দ্বিবেদীর বিরুদ্ধে, এবং সে ব্যাপারে কিন্তু চিফ জাস্টিস আবার বলে দিলেন, এবং তিনি দেখালেন যে কত হাই রিগার্ডেড লয়ার মিস্টার দ্বিবেদী, যাকে যা খুশি খিস্তি খেউর করেন, গালাগাল করেন, হ্যাঁ, কোনো আইন মানেন না, উনি যখন তখন যেমন খুশি মেলোড্রামাটিক অ্যাক্টিং করেন। পশ্চিমবঙ্গের মানুষকে কি এরা মানে ওই গরু ছাগল ভেবেছে? নিজেরা না হয় বাদরের মতো সার্জেন হয়ে ওটিতে অপারেশন করতে গেছেন, তাই বলে দুনিয়ার সব কিছুই কিন্তু সব মানুষই কি ওনাদের মতো বুদ্ধিওয়ালা? মানে আমি জানি না এইসব মানুষদের অপারেশন হয়েছিল কিনা, এবং সেখানে মানে কোনো অন্য কোনো মানুষের অর্গান, যেটা জেনো আমরা বলি, হ্যাঁ, তো সেই ধরনের কোনো কিছু এদের দেহে আছে কিনা। সাথে এটা নর্মাল মানুষের বিহেভিয়ার নয়। অনেক সমাজের বিশিষ্ট ব্যক্তি তারা বলছেন যে আর কোনো মুখ্যমন্ত্রী, এই ভারতবর্ষের অন্য কোনো রাজ্যের কোনো মুখ্যমন্ত্রী এই সাহস দেখাননি যে এসআইআর নিয়ে যে হেনস্থা করা হচ্ছে সাধারণ মানুষকে, সেটা নিয়ে কেউ
আওয়াজ তোলেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র ব্যক্তি যিনি সুপ্রিম কোর্ট পর্যন্ত এই আওয়াজ তুলেছেন। আমি তোমাকে একটা কথা বলি, যারা এই কথাটা বলেছেন তাদেরকে বুদ্ধিজীবী বলছো তো, তারা কিন্তু অ্যাকচুয়ালি শ্রমজীবী যেমন হয়, তারা সেরকম বুদ্ধি বেচে খান এবং 10% রিডাকশন সেলে বিক্রি হন। মমতা ব্যানার্জি ছাড়া অন্য কোনো আহ, উম, মানে ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী দেখাননি। ইংরেজিতে একটা প্রবাদ আছে, ওরা তো আবার ইংরেজি, আমি তো এমন ভাইস চ্যান্সেলরও জানি, নাম করে বলতে চাই না, তিনি ইংরেজির ঘোরতর বিরুদ্ধে ছিলেন। তিনি এমন একটা নোটিশ দিয়েছিলেন নিজের ডিপার্টমেন্টে হেড হওয়ার পরে, যাদবপুর বিশ্ববিদ্যালয়, আমি আর নাম করে অপদস্থ করতে চাই না, বাট উই নো দ্যাট ডকুমেন্ট। আমি তখন ছাত্র ছিলাম, আমি দেখেছিলাম সেটা। তো সে যাই হোক, আফটার অল ইংলিশ ইজ অ্যান এলিয়েন ল্যাঙ্গুয়েজ, একজনের ইংরেজি না জানাও থাকতে পারে, কিন্তু এই যে চিবিয়ে চিবিয়ে বিজ্ঞের মতো কথা বলে এগুলো, ইংরেজিতে একটা প্রবাদ আছে, ফুল রাশেস ওয়ার অ্যাঞ্জেলস ফিয়ার টু ট্রিট। এবং অন্য মুখ্যমন্ত্রীরা আফটার অল আর নট সাচ আ ফুল লাইক হার। আর তারপরে উনি যে কি সওয়াল করেছেন, উনি সওয়াল করেননি। প্রত্যেকটা যারা যারা এই কথা বলেছে, আমি সরাসরি বলছি, তারা মিথ্যেবাদী, তাদের ব্যক্তিগত ধান্দায় তারা বলেছেন, মিথ্যে কথা বলছেন। উনি সওয়াল করেছেন সুপ্রিম কোর্টে, লাইভ স্ট্রিমিং হয়েছে, কেউ আমাকে দেখিয়ে দিক উনি সওয়াল করেছেন। সওয়াল করতে গেলে যে ড্রেসে থাকতে হয়, যে কথা বলতে হয়, যেভাবে বলতে হয়, উনি তার বলেনি। উল্টো বলেছেন যে আমার লয়ারের থেকে আমি পারমিশন নিয়ে বলছি। এটা কি ওনার পিতৃ সম্পত্তি, না মামাবাড়ির সম্পত্তি, না শ্বশুরবাড়ির সম্পত্তি, যে উনি ওনার লয়ারকে অ্যাপয়েন্টমেন্ট করার পরে যখন এজলাসে সওয়াল জবাব হচ্ছে, তখন উনি ওনার লয়ারের কাছ থেকে পারমিশন নিয়ে চিফ জাস্টিসের কাছে সওয়াল করতে গেছেন। সওয়ালের কথা উনি বলেননি, উনি বলছেন অ্যাজ এ কমন ম্যান। আরেকটা কথা তোমাকে বলে দিই, যে উনি কিন্তু একটা ওনার দলবল এই ব্লাফ দিচ্ছে এইসব সংবাদ মাধ্যমের এইসব চটি চাটাগুলো। উনি কিন্তু মামলাটা এসআইআরেরও করেননি। উনি যে অরিজিনাল মামলাটা হয়েছিল তার মধ্যে ওনার একটা অ্যাপিল, সেটাকে ঢুকিয়ে নিয়ে ওনার নামটাকে ইনক্লুড করা হয়েছে এই ধরনের অপপ্রচারগুলো চালাবে বলে। দিস আর অল পলিটিক্যাল গেম অ্যান্ড গিমিক্স, সিম্পলি গিমিক্স, নাটক হচ্ছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কি ভুলে গেছিলেন সুপ্রিম কোর্টে গিয়ে, দিল্লিতে গিয়ে, যে তিনি পুরো পশ্চিমবঙ্গের প্রতিনিধিত্ব করছেন? তাহলে পশ্চিমবঙ্গের মানুষের মান সম্মান কোথায় গেল স্যার? না না, ওনার নিজের মান সম্মান নেই, পশ্চিমবঙ্গের মানুষের থাকবে না কেন? উনি তো পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করছেন বলে একবারও অফিসিয়ালি বলেননি, বা আমরা সেভাবে দেখিনি। আবার তোমাকে বারবার একটা কথা বলছি, একজন সাধারণ মানুষ হিসেবে তিনি সওয়াল জবাবে ইন্টারফেয়ার করে ওনার রাজনৈতিক ভাষণ চালাতে গিয়েছিলেন, এবং ভারতবর্ষের প্রধান বিচারপতি সেটাকে খুব সংযতভাবে বন্ধ করে দিয়েছেন। এরপরে ঘাট ধাক্কা খাবেন, 10 তারিখে যদি আবার গিয়ে এসব বাদরামো করতে যান, ঘাট ধাক্কা খাবেন। যা নিয়মে আছে তাই হয়। এবং যদি উনি কোর্টের কাজে বাধা দেন, ওনাকে তো অ্যারেস্ট করে ওখানে লকআপেও পুরে রাখতে পারে। উনি সে বিষয়ে জ্ঞানের নারী টনটনে। এবং ওনার যে সব ওই 10% রিডাকশন সেলে বিক্রি হওয়া, তোমরা এই যে বলো, বুদ্ধিজীবী। মানে এই যারা এই বুদ্ধি বেচে খায়, তো তাদের কিন্তু তাদের মধ্যে একটা ত্রাহি মধুসূদন রব পড়ে গেছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন দরজায় কিন্তু খোঁচা মারছে, খবর সবই পাচ্ছি। আমাকে নাও, আমাকে নাও, আমি তোমার সঙ্গে থাকবো, আমাকে যা বলবে তাই করব, এই টাইপের। কিন্তু স্যার মমতা বন্দ্যোপাধ্যায় এই বাজেটে 4% ডিএ বাড়িয়েছেন, তো এটা কি শুধুমাত্র একটা ললিপপ? ফালতু কথা বলছো। 4% ডিএ বাড়ানোর ওনার কোনো অধিকার নেই। কারণ হচ্ছে, কেন বলছি তোমাকে, যে প্রথমত হচ্ছে 40% এখানেই বাদ আছে। সেটাও তো যখন ডিএটা মানে কর্মচারীদের অধিকার স্বীকৃত হয়েছে, সেটাও দিতে হবে। তো প্রথমে বলি, ওনার কায়দাটা দেখো, যেটা ওখানে বাজেটে আমি দেখলাম, সেটা হচ্ছে যে 4% ডিএ উনি এপ্রিল থেকে বাড়াবেন। মানে মের 1 তারিখ বন্ধ থাকে, মের 2 তারিখে ডিউ হবে, মের 5 তারিখ অবধি ওনার এই বর্তমান সরকারের আয়ু। সুতরাং ওনার এই বাজেটে 4% ডিএ বাড়ানোর একদম অর্থহীন, 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে যে ডিএটা যে মানে ডিএ সম্পর্কে যে রায়টা হয়েছে, সেই রায় নিয়েও উনি অনেক রকম নটঙ্কি করছেন, মিথ্যাচারিতা করেছেন। আমি দেখিয়ে দেবো যে উনি কতটা মিথ্যে কথা বলেছেন।
তাহলে কি স্যার এই যে বাজেট বেরিয়েছে এটা দুটি দিক একটা স্পষ্ট করা যায় যে একটা দিক দিয়ে নিজের সরকারের টাকা নিজের পকেটে ঢুকবে, আর অন্য দিক দিয়ে যদি বাই চান্স ভোটে কোনোভাবে প্রভাব ফেলা যায়, এই দুটি দিক কি রয়েছে এই বাজেটে? হ্যাঁ, এই দুটো রয়েছে, কিন্তু ওই যে বললাম যে মরণকালে তো বুদ্ধিনাশ হয়, উনি এই সব কাণ্ড করেছেন। আমেরিকাতে একটা প্রবাদ আমি তো খুব শুনতাম এক সময়, সেটা হচ্ছে ওয়েন হুম গড ওয়ান্টস টু ডেস্ট্রয় ফার্স্ট মেক হিম ম্যাড। ওনার এখন মেগালোম্যানিয়া এসে কতটা ধরেছে আমি জানি না, এইসব পাগলের মতো কাজকর্ম করছেন, এর কোনো ভ্যালু নেই, যে কোনো মানুষ বুঝতে পারছে। এমনকি কিছু মহিলা দেখলাম একটা বিক্ষোভও করেছেন যে আমরা মানে তোমার কি বলে এই মানে তথাকথিত সংখ্যালঘু মহিলা, ইসলামী মহিলা, তারা বলছেন আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না, আমরা কর্মসংস্থান চাই। কিসের লক্ষ্মীর ভাণ্ডার, কিসের সমস্ত জায়গাতে উনি মানে এমনকি কর্মচারীদের টাকা মারাও ওনার মানে ধর্ম, ওনার মানে ক্যারেক্টারিস্টিক প্রপার্টি হয়ে গেছে। এই কর্মচারীদের ডিএ না দেওয়া, ডিএ শুধু না, সব দিক থেকেই উনি মারছেন। যেমন ধরো ডিএর তো একটা ব্যাপার আছেই, এবং ডিএর ব্যাপারে যেটা উনি করছেন সেটাও কিন্তু বেআইনি কাজ করছেন। কারণ হচ্ছে কি, তোমাকে বলি যে দেখো, প্রথমে উনি যে মিথ্যাচারটা করেছেন ডিএর ব্যাপারে সেটা বলে দিচ্ছি, যে রায়টা তো আমরা সবাই জানি, শুনেছি, পেয়েছি। তো উনি বললেন উনি রায় পাননি। একই সঙ্গে তিনি বললেন যে রায়ে যে কমিটি তৈরি করে দেওয়া হয়েছে সেই কমিটিতে পশ্চিমবঙ্গের কোনো রিপ্রেজেন্টেটিভ নেই বলে উনি পশ্চিমবঙ্গের রিপ্রেজেন্টেটিভ নিয়ে চিফ সেক্রেটারির নেতৃত্বে 5 জনের কমিটি করে দিচ্ছেন। উনি কি সুপ্রিম কোর্টের ওপরে? ওনার তো বোধই নেই। উনি এতটাই অশিক্ষিত মহিলা এবং এতটাই অ্যারোগ্যান্ট যে উনি জানেন না ওনার ক্ষমতা কতটুকু। আমি জানি না ওনার চিফ সেক্রেটারি, দেখো চিফ সেক্রেটারি আমি কোনো ব্যক্তিগত মানুষের নাম করছি না, চিফ সেক্রেটারি চেয়ার। এবং যদি সুপ্রিম কোর্ট যে টাইম বেঁধে দিয়েছে 15ই মার্চের মধ্যে কমপ্লায়েন্স রিপোর্ট এবং 31শে মার্চের মধ্যে 25% অ্যামাউন্ট দেওয়া, সেটা যদি না দেয় উইদাউট গিভিং এনি ফার্দার চান্স, পশ্চিমবঙ্গের ওই মমতা ব্যানার্জি কী করলো, কী কমিটি করলো, নোবডি কেয়ার্স। পশ্চিমবঙ্গের মানে মুখ্য সচিব এবং পশ্চিমবঙ্গের অর্থ সচিব, এই দুজনকে পার্সোনালি সুপ্রিম কোর্ট কল করে তাদেরকে সরাসরি লকআপে পুরে দিতে পারে। কারণ এটা কিন্তু রিভিউ পেটিশনের একেবারে অ্যাপিলের পরে ফাইনাল জাজমেন্ট, এর কোনো রিভিউ হয় না। এর মানে যেগুলো বলা হচ্ছে অল অশিক্ষিত মূর্খ, বেআইনিভাবে উনি যা খুশি করতে পারেন। উনি আজকে পশ্চিমবঙ্গের স্বাধীনতা ডিক্লেয়ার করে দিতে পারেন, তিনি তো বাংলা বলেন, জয় বাংলা বলে বাংলাদেশের সঙ্গে মিশিয়ে দিতে পারেন, কিন্তু তার কিন্তু কোনো ভারতীয় সংবিধান, ভারতীয় নিয়ম, ভারতীয় আইনে তার কোনো রকম বিধান নেই। সুতরাং উনি কী করবেন সেটা ওনার ব্যাপার, কিন্তু আইনত এটা দিতে বাধ্য উনি। আর ডিএর কথা বলছো, সরকারি অর্থ আত্মসাৎ করার উনি বিভিন্ন রকম পদ্ধতি বের করেছেন। যেমন ধরো কর্মচারীদের যে পোস্টগুলো, সে পোস্টগুলো মানে কর্মচারীরা রিটায়ার করলেন বা চলে যাওয়ার পরে সেই জায়গায় কোথায় কী করা হচ্ছে, হয় ফাঁকা রাখা হচ্ছে, না হলে সেখানে ওই টেম্পোরারি, এক্সট্রা টেম্পোরারি কন্ট্রাকচুয়াল লেবার দেওয়া হচ্ছে। যেই লোকটাকে 30,000 টাকা মাইনে দিতে হতো, তার কাজটা করানো হচ্ছে 5,000 টাকা মাইনের একজন কন্ট্রাকচুয়াল ওয়ার্কার দিয়ে। এতে তো কোনো মানে প্রথমত হচ্ছে এফিসিয়েন্সি একেবারে চুলোয় গেছে। দ্বিতীয় হচ্ছে ডিএটা যেখানে আমাদের মানে রাজ্যের কর্মচারীদের এবং পেনশনারদের নৈতিক অধিকার, উনি কী আনুহরণ করেছেন? ওনার কী পাওয়ার আছে? ওনাকে যদি লাথি মেরে আজকে পশ্চিমবঙ্গের মানুষ ঝাঁটা মেরে বের করে দেয়, উনি কী করবেন? উনি আইনের কথা কি দেখাচ্ছে? আইনে তো ইলেকশন হলে তো আপনাকে রুল করতে হবে। আপনি তো রুল কোথায় করেছেন? ব্যানার্জি পরিবারের সম্পত্তি কত বেড়েছে, সেই কথা বললে পরে উনি সেই জায়গা থেকে উঠে চলে যান। কেন চলে যান? ব্যানার্জি পরিবারের নামে হরিশ মুখার্জি স্ট্রিটে কতগুলো পরিবারের বিভিন্ন লোকের নামে কতগুলো প্রপার্টি আছে, সেটা উনি কেন ডিসক্লোজ করতে চান না? উনি কি মনে করেন উনি চিরদিন থাকবেন, তারপরে ভারতের অন্য অন্য লোকেরা ছেড়ে দেবে? ওনার এখন একটাই ধান্দা যে আমাকে আমার সম্পত্তি নিয়ে, আমার পরিবারের লোকেদের নিয়ে দেশ ছেড়ে পালাতে যাও। আমি তোমাকে একটা কথা মনে করিয়ে দিই,
ওনাকে মনে করিয়ে দিচ্ছি যে মুসোলিনি জীবনের শেষ মিটিং যখন যে পার্কে গিয়েছিলেন ওনার সমর্থকদের কাছে, মিটিংয়ের শেষে মানে ওই সময় সেই পার্কের শ্রোতারা ওনাকে খুব, দর্শক শ্রোতারা খুব মানে আদর করে ওনাকে খুব আপ্যায়ন করে দিয়েছিল। ওনার বডিটা আইডেন্টিফাই করা যায়নি, একমাত্র ওনার ওই 3টে দাঁত, বাঁধানো দাঁত, সেই দেখে আইডেন্টিফাই করা হয় বেনিটো মুসোলিনিকে। আর উনি যে এইসব এখন বকছেন না, আমার মনে হচ্ছে হিটলার যখন শেষ জীবনে বাংকারে কয়েক ঘন্টা লাস্ট অমুক কান্ট্রিতে, সেখানে অ্যাটম বোম ফেলো, ওখানে এই করো, এখানে ইয়েকে রোলাকে বলে দিলেন আপনি ইয়ে চালান, ওই কী বলে ওই ট্যাঙ্ক চালিয়ে দিন, হ্যাঁ, আফ্রিকার অমুক কান্ট্রির ওপর দিয়ে যা খুশি তাই অর্ডার দিয়ে যাচ্ছে। ওনারও অবস্থা এখন তাই, আমি অর্ডার দিয়ে দিলাম চিফ সেক্রেটারিকে। আরে কোথায় মুখ্যমন্ত্রী? আমাদের সংবিধান অনুযায়ী তুমি যদি দেখো কোথায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা কোথায় সুপ্রিম কোর্টের বিচারপতিরা আর কোথায় একজন মুখ্যমন্ত্রী, উনি নিজের পজিশন সম্পর্কেই ওনার কোনো জ্ঞান নেই। হ্যাঁ, আর ওই যে সামলা পরে অ্যাক্টিং করা, খিচ মেরে ফটো, ওই খিচ মেরে ফটো। আর এখন তিনি ওই যে বুদ্ধিজীবী আর ওই কিছু সাংবাদিকতার নামে চটি চাটা লোকেদের জোগাড় করেছেন, ওদেরকেও উনি একটা কথাই বলেন, নাচ মেরে বুলবুল তেরা পয়সা মিলেগা। ধন্যবাদ স্যার।